9 নম্বর আসো, রাডার। এটা লেখা হয়েছে নিচেরটা মুছে দিই। রাডার ছিল না? আকাশে কি পাঠায়? রাডার পাঠায় না আকাশে? টেলিফোনে এগুলো মুছে দিলাম। হ্যাঁ, আকাশে যে রাডার পাঠায়, রাডার গুলো আমাদের সংকেত পাঠায়। যে যুদ্ধের সময় বিভিন্ন এর সময় রাডারের মাধ্যমে আমরা জানতে পারি, বুঝছো, যে কোথায় যুদ্ধ বিমান আছে, কোথায় কি হচ্ছে, কোথায় সৈন্যরা পলাই আছে। উপরে আকাশের থেকে আমরা নিচের ইনফরমেশন করে নিতে পারি। ঝড়ের পূর্বাভাস জানিয়ে যে রাডার দেখবা ঝড় এলাকায়, ওই যে বাংলাদেশে যে আছে না, ঘুরে না, ওই যে ঝড়েতে এলাকায় একটা ছবি দেখে না, ঝড়ের পূর্বাভাস দেখাতে গেলে আগে আকাশের দিকে একটা এন্টিনার ছবি দেখে, এরকম এন্টিনা ডানে বামে ঘুরতেছে, তারপরে বলে যে ঝড় আসবে, এত ডিগ্রি সংকেত দিছে। আবহাওয়ার যে সংকেত গুলো, এগুলো সব হচ্ছে রাডারের মাধ্যমে পাই। এটা হচ্ছে 1922 সালে এইচ টেলর। প্রশ্ন সব খালি আবিষ্কার, আর কিছু না। হুম, কে আবিষ্কার করে? হ্যাঁ, এরা দুইজন মিলে আবিষ্কার করে। হ্যাঁ, তোমরা যেরকম পরীক্ষা দাও, একটা পরীক্ষা দুইজন মিলে কথা বলে শুনে শুনে। হুম, একজন ইংলিশ, একজন চাইনিজ। হুম, আচ্ছা, এটার আবিষ্কার সম্পর্কে আসলে এরা অনেকবার সফল হয়েছে। এটা হচ্ছে যখন উড়াতে সফল হয়েছে, কিন্তু আবিষ্কার করছে কিন্তু অনেকবার, মানে অনেক আগেই। তো তৈরি করছে যন্ত্রটা, কিন্তু তৈরি করার পরে উড়াইতে সফল হয়নি। উড়াইতে চেষ্টা করছে, বারবার পড়ে গেছে গেছে, কিন্তু 1903 সালে প্রথম উড়াইতে ওরা সফল হয়। উড়োজাহাজ মানে প্লেন, এরোপ্লেন। উড়োজাহাজ মানে বোঝো নাকি? আচ্ছা, কিন্তু এর প্রথম চিত্রাঙ্কন করে এটা লেখে না লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে? মডেলটা তৈরি করে, মানে এরকম আকাশে যে উঠবে এরকম মডেলটা তৈরি করে লিওনার্দো দা ভিঞ্চি। উনি একজন চিত্রকার ছিলেন। উনি মডেলটা চিত্র তৈরি করেন, আর এরা হচ্ছে ইঞ্জিনিয়ার, এরা বানায়। লিওনার্দো দা ভিঞ্চি। এনার নাম শোনা নাই, লিওনার্দো দা ভিঞ্চি? আমার দেশের বাড়ি কুষ্টিয়া। হ্যাঁ, লিনো মোনালিসা এটা হচ্ছে উড়োজাহাজের মডেল তৈরি করে। হ্যাঁ, হ্যাঁ, নকশা। হুম, আর দুইটা আছে।
আমার দৈনন্দিন জীবনে এখন কত কিছু আবিষ্কার হতেছে, বিজ্ঞান ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারি? 10 তারপর আসো রেলগাড়ি। জর্জ স্টিফেন্স, হ্যাঁ, উনি কিন্তু যে রেলটা আবিষ্কার করেন ওটা কিন্তু বাষ্পীয় ইঞ্জিন ছিল। এখন তো আমরা তারপরে বাষ্পীয়, তারপরে কয়লা হলো, তারপরে হচ্ছে তোমার এখন তো আমরা জ্বালানি আবিষ্কার করছি, কিন্তু প্রথম যে রেলটা আবিষ্কার করা হয় তখন কিন্তু আমরা বাষ্পীয় ইঞ্জিনে চলাইতাম, কয়লা পুরাইতাম, কয়লা থেকে তাপ হইতো, পানি ফুটতো, পানি থেকে যে বাষ্পটা হইতো ওইটা চাপে তোমার রেলগাড়ি যাইতো, বাষ্পীয় ইঞ্জিন প্রথম তৈরি করছিল। কথা বলে নাও, তারপর শুনতে হবে। তারপরে আসো রকেট। গডার্ড। ম্যাম 1 থেকে 3 পর্যন্ত কি আবার একটু বলা যাবে? 1 থেকে 3 পর্যন্ত? জি ম্যাম, হ্যাঁ, আমাদের এক্সাম ছিল তো এক্সাম দিতে দিতে একটু লেট হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তোমার একে আমি 1 নাম্বার প্রথমে বলছিলাম যে ছাপাখানা, লিখে দাও। জি মিস। হ্যাঁ, প্রথমে হচ্ছে ছাপাখানা আবিষ্কার করে হচ্ছে জোহান, তোমার হচ্ছে জোহানেস গুটেনবার্গ, হ্যাঁ, জোহানেস গুটেনবার্গ। এটা হচ্ছে 1440 খ্রিস্টাব্দে। 40। 1424। জি ম্যাম, তারপরে? তারপরে হচ্ছে গ্রামোফোন, মানে কলের গান, ঠিক আছে। গ্রামোফোন আবিষ্কার করে হচ্ছে 1877 সালে টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন। হ্যাঁ, এরপরে আসো বৈদ্যুতিক বাতি, এটাও টমাস আলভা এডিসন আবিষ্কার করে, একই বিজ্ঞানী। বৈদ্যুতিক বাতি উনি জি হচ্ছে মিস। এটা আবিষ্কার করে 1879 সালে। 1879 সালে 79 সালে, হ্যাঁ। টমাস আলভা এডিসন। হ্যাঁ, তারপরে জি আমি, মিস, থ্যাংক ইউ। আর আরো আছে? আর সমস্যা আছে, ওকে। আর ম্যাম ওই যে বৈদ্যুতিক ইস্ত্রিটা বলছিলেন বৈদ্যুতিক ওইটা? ইস্ত্রির আবিষ্কার সালটা নাই, ওইটা হচ্ছে নাইক্রোমের তার ইউজ করছে, কি ইউজ করে আমি ওইটা বলছি, যে বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার, এগুলো তো হচ্ছে নাইক্রোম ইউজ করা হয়। আর আচ্ছা। তোমার এটাতে হচ্ছে ফিলামেন্ট ইউজ করা হয়, ঠিক আছে, বাতিতে। আমি যে লাইট গুলা বলতেছি ওখানে হচ্ছে তোমার বৈদ্যুতিক ফিলামেন্ট ইউজ করে, ট্যাংস্টান তার, টয়াকার অনেশ্বর দন্তের 6 টয়াকার দন্তের ন, ট্যাংস্টান তার ইউজ করা হয় লাইট গুলাতে, জি ঠিক ম্যাম, আছে। আর এটা ভেতরে জানি। তোমার গ্যাস থাকে, নিষ্ক্রিয় গ্যাস, আর্গন, নিয়ন, এগুলা থাকে। নিয়ন বাতিগুলা হলুদ কালার হয়, ওই যে আমাদের রাস্তার যে লাইট গুলা থাকে না, লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট, ল্যাম্প পোস্টটা হলুদ আলো দেয় না, এগুলো সব হচ্ছে নিয়ন বাতি। দেখো বলে না নিয়ন বাতি, কারণ এগুলোর মধ্যে নিয়ন গ্যাস থাকে, এগুলো হলুদ কালার হয়, এই জন্য ওই লাইট পোস্টের আলোগুলো হলুদ দেখায়। হ্যাঁ, লাইটের গ্যাস ভেতরে, কাঁচের যে লাইট ই থাকে না বাল্ব, এর মধ্যে গ্যাস লাগে,
এগুলো হচ্ছে সাদা না, এগুলোর মধ্যে আর্গন বেশি থাকে, নাইট্রোজেন সামান্য থাকে, আর্গন বেশি থাকে। হ্যাঁ অবশ্যই, গ্যাস না হলে লাইট জ্বলবে না। গ্যাস ফুরাই গেলে দেখবা বাল্ব নষ্ট হয়ে যায়, তখন কালো কালার হয়ে যায়। তখন ওই পুরাতন, অনেকে আছে না পুরাতন বাল্ব কিনতে আসে, ভাঙা টাঙা এরা কিনতে আসে, এরা কিন্তু বাল্ব সারা যায়, ওরা তখন ওইটা খুলে আবার নতুন গ্যাস ভরে দেয়, গ্যাস ভরে দিলে আবার ওই বাল্ব চলে। আর আগেকার যুগে বাল্ব কেটে যাইতো, আগে হচ্ছে ফিলামেন্ট গুলো ইউজ করতো, আগেকার যুগে দেখবা বাল্ব ইউজ করলে বাল্ব কেটে যেত, বলে না বাল্ব কেটে গেছে, বাল্ব খুলে নতুন, তখন ওই ভেতরে যে ট্যাংস্টান তারটা থাকে ওইটা ছিঁড়ে যাইতো। হ্যাঁ, কারণ ওইটা উচ্চ গলনাঙ্ক সম্পূর্ণ, ওইটা অনেকদিন চলতে চলতে ওটা গলে যাইতো, গলে গেলে ওটা ছিঁড়ে যাইতো। তাহলে আমরা দৈনন্দিন বিজ্ঞানের বলতে আমাদের দৈনন্দিন জীবনে কি কি লাগতেছে সেগুলো জানলাম, আর বাকিগুলা তোমাদের এই বইয়ের যেই পড়া সেগুলোই দৈনন্দিন বিজ্ঞান। এবার আমি তোমাদের দাগাই দিতে থাকি বই, যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট লাগবে। দেখো, প্রথমে তোমরা হচ্ছে 67 পৃষ্ঠা বের করো, হ্যাঁ 67 পেজ বের করো। এখানে আমি গতদিন পৃথিবীর ইতিহাস এবং আপেক্ষিক তত্ত্ব পড়ানো হয়ে গেছে। হ্যাঁ 67 এটা পড়ানো হয়ে গেছে গতদিন। তারপরে কসমিক রে, ব্ল্যাক হোল, এটা আমরা পড়াইছি। হ্যাঁ, তারপরে ফোটন কণা ও হিগের কণা, এটা পড়ানো হয়নি। হ্যাঁ, তাহলে ফোটন কণা আর হিগের কণাটা দেখো। ফোটন কণা হচ্ছে তোমার, এর গতিবেগ হচ্ছে আলোর গতিতে চলে, আলোর গতিবেগ কত, 3 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা লিখবো না, এটা তো আমি যে আলো পড়াইতে গেলাম তোমরা বললা পড়ানো হয়েছে, লেখাই আছে কত পেজে, দাঁড়াও। আলোর যে অধ্যায় আছে না, তোমাদের নাকি পড়াইছে, এই যে দেখো 11 পেজে আছে, জেনারেল সায়েন্স 11 পেজে। তোমাদের স্যার নাকি দাগাই দিছে, বললা তোমরা। হ্যাঁ 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 ওইটাই। তাইলে ফোটন কণা এবং হিগের কণা ওইটার মধ্যে দেখো, শূন্য স্থানে ফোটন চলে হচ্ছে আলোর গতিতে। তোমাদের স্যার কিভাবে এক এক পয়েন্ট এক 1 2 3 স্টার করে পড়াইছে নাকি? আচ্ছা ওকে, আচ্ছা তাহলে তোমরা ফোটনে দেখো কি কি লাগবে। ফোটনের হচ্ছে গতি দেখো, শূন্যস্থানের গতি হবে তোমার আলোর গতির সমান হবে। তারপরে হিগ বা বোসন কণা, এটার আরেকটা নাম হচ্ছে গড পার্টিকেল। এই যে 4 নাম্বার পয়েন্ট যেটা আছে দেখো, এটা হচ্ছে এক স্টার দাও, আলোর কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে, ম্যাক্স প্লাঙ্ক, এটা হচ্ছে 1900 সালে। এটা ফোটন কণা এবং হিগের কণার, ফোটন কণা হিগের কণা আছে না, দেখো এটা হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রথম আবিষ্কার করেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, এটা 1900 সালে হবে। ম্যাম আলোর গতিটা একটু বলবেন? আলোর কোনটা? আলোর গতিটা বলছিলেন শূন্য স্থানে। ও, এই যে 3 প্রথম ইন্টু পয়েন্টটা যে শূন্য স্থানে ফোটনের গতি হচ্ছে আলোর গতি সমান, আলো হচ্ছে 3 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে, মানে প্রতি সেকেন্ডে 3 গুণ 10⁸, মানে 8 কোটি কিলোমিটার ওরা চলে যায়।
জি ম্যাম। পার সেকেন্ডে। দেখবা টর্চ লাইট একটা আকাশের দিকে ধরবা, এরকম মারবা, সেই কত দূর চলে যায়, উধাও হয়ে চলে যায় এরকম। আলোর গতি অনেক বেশি। এটা যেহেতু স্যার নাকি ওইদিকে পড়াইছে, দাগাই দিছে, এই জন্য আমি আর ওইদিকে গেলাম না। তারপরে দ্বিতীয় পয়েন্টটাও লিখবা যে হিগ বা বোসন কণার অপর নাম হচ্ছে গড পার্টিকেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে 4 নাম্বার ওইটা, যে কোয়ান্টাম তত্ত্ব কে করে, ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে এটা শক্তিটা হচ্ছে ফোটন কণার শক্তি কিভাবে করে, ই ইকুয়াল টু এইচ ভি। হ্যাঁ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর ভি হচ্ছে ফোটনের শক্তি, এই সমীকরণটা, ওই যে ম্যাক্স প্লাঙ্কের যে সমীকরণ ছিল ই ইকুয়াল টু এইচ ভি, এইটা। হ্যাঁ, ইকুয়াল টু এইচ ভি। হ্যাঁ, কৃষ্ণ বিবার কতদিন বললাম না, যে আমরা আকাশের দিকে তাকাচ্ছি, তাকালে তারা তারা দেখতে পাই, এই তারাগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা, অন্ধকার জায়গা থাকে, যেটা আমরা কখনোই দেখা সম্ভব না ওখানে কি আছে, ওইগুলো হচ্ছে কৃষ্ণ বিবর। অসীম? সসীম হবে কেন? সসীম মানে কি, যার সীমা আছে। অসীম মানে যার কোনো সীমা নাই। এখন আমি একটা তারা দেখতে পাচ্ছি, তারাটা এত বড় গোল, তাহলে ওর একটা নিশ্চয়ই সীমা আছে, আমি বুঝতে পারবো যে এইটুকু জায়গা মিলে জ্বলতেছে। কিন্তু যেই জায়গাটা অন্ধকার, আমি কি অন্ধকারে কোনোদিন মাপতে পারবো যে কতটুকু জায়গা মিলে অন্ধকার? এ তো চারপাশে ছিটানো। রাত্রে যখন তুমি কোনো জায়গায় বের হইছো, একটা লাইট দেখতেছো, তুমি লাইটটা মাপতে পারো যে এইটুকু আলো, কিন্তু তার চারপাশে যে ঘুটঘুটে অন্ধকার কত, তুমি মাপতে পারবা না। ঠিক আছে, অসময় অসীম হবে। এখানে তো অসীমই দেওয়া। ও না, অসীমই হবে কৃষ্ণ বিবরের আয়তন, কারণ ওর ভিতরে যা যায় সবকিছু ও চুষে নাই। ও একটা কালো শক্তি, বললাম না, কালো শক্তি থাকে না, কালো জাদু, সবকিছু একেবারে শোষণ করে নেয়। তো ওর মধ্যে তুমি যতই তারা যাক, যে যাক, সবাইকেও চুষে নিবে, সবকিছু কালো কালার হয়ে যাবে, কেউ আর দেখা যাবে না ওর মধ্যে একবার গেলে। তারপরে দেখো, ফোটনের নিশ্চল ভর হচ্ছে 0। যখন নিশ্চল অবস্থায় থাকে ও কোনো ভর শূন্য থাকে, তার মানে এটা একটা ধারণা করা হয়, ফোটনকে আমরা ধারণা করি, হয় একটা ধারণা। ঠিক আছে, ফোটন হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নেই। ইলেকট্রন হচ্ছে তড়িৎ নেগেটিভ, ইলেকট্রন যেগুলো থাকে, ইলেকট্রন হচ্ছে মাইনাস হয়। ঠিক আছে, আর প্রোটন হচ্ছে প্লাস হয়। আর ফোটন যেটা আছে, এটার কোনো চার্জ থাকে না, প্লাসও থাকে না, মাইনাসও থাকে না, এটা তড়িৎ নিরপেক্ষ থাকে। তারপরে দেখো, এখানে বলছে যে বিজ্ঞানী হিগের সাথে সতেন্দ্রনাথকে জড়িয়ে হিগের কণার নাম দেন হচ্ছে হিগস বোসন কণা। মানে বাংলাদেশের যেহেতু বিজ্ঞানী, এই জন্য নামটা একটু জানি রাখো, সতেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, এর আরেকটা নাম হচ্ছে গড পার্টিকেল বা ঈশ্বর কণা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফোটন কণা আরেকটা নাম হচ্ছে গড পার্টিকেল বা ঈশ্বর কণা। এবার আসো ডায়োড, ট্রানজিস্টর এবং আইসিতে। পাও না ঈশ্বর কণা? ঈশ্বর কণা এমনি আবিষ্কারের ঘোষণা দেয়া লেখা আছে, কিন্তু ওইটাই হচ্ছে এই যে ফার্স্টে যে গড পার্টিকেল লেখা না, ওইটারই বাংলা হচ্ছে ঈশ্বর কণা। হ্যাঁ, ওই বিজ্ঞান টিজ্ঞান সংস্থার নাম মনে রাখা লাগবে না, শুধু তুমি ঈশ্বর কণাটা নাম মনে রাখো। এই যে একটু আগে বলছি না, হ্যাঁ হ্যাঁ, ফোটন কণা অপর নাম, এই যে হিগস বোসন কণার অপর নাম গডস পার্টিকেল। এই যে প্রথমে যে গডস পার্টিকেল লেখা আছে না, এটার বাংলা হচ্ছে ঈশ্বর কণা। হুম, হিগের কণার নামই তো যে সতেন্দ্রনাথ দিচ্ছে, মানে একটা হচ্ছে ফোটন কণা তৈরি করা হয়, ওইটাকে তুমি সতেন্দ্রনাথ দত্ত, তোমার বিজ্ঞানী হিগের সাথে সতেন্দ্রনাথ দত্তকে জড়িয়ে হিগের কণার নাম দেন। এটা এত বেশি পড়া লাগবে না। এরপর আসো ডায়োড, ট্রানজিস্টর এবং আইসি। আচ্ছা, আইসি দিয়ে হচ্ছে তোমার ট্রানজিস্টর তৈরি হয়। তারপর হচ্ছে এটা দেখো, সিলিকন চিপ ইউজ করে, ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর, হ্যাঁ, এগুলাতে তোমার সিলিকন চিপ থাকে। তারপরে এই 3 নম্বর পয়েন্টটা, ডায়োড সবচেয়ে বেশি ইউজ করা হয় তোমার রেকটিফায়ার হিসেবে, এই কথাটা ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে পরেরটাও, তড়িৎ প্রবাহকে একমুখী করার জন্য এসি এবং ডিসি রেকটিফায়ার ব্যবহার করা হয়। এসি আর ডিসি কি, আমরা যে বিদ্যুৎ থাকে না, কারেন্ট, হ্যাঁ, এসি আর ডিসি থাকে, অ্যাক্টিভ কারেন্ট থাকে আর ডাইরেক্ট কারেন্ট থাকে, ঠিক আছে। এসি আর ডিসি, এটা হচ্ছে ডিসি আর এসি শক। এসি হচ্ছে তোমার অনেক বেশি থাকে, ঠিক আছে। তাহলে একমুখী প্রবাহ কোনটা, তড়িৎ প্রবাহকে একমুখী করা যায়, এটা হচ্ছে তোমার এসি। আর ডিসি হচ্ছে তোমার দুমুখী প্রবাহ হয়, ঠিক আছে। যেমন কিছু কারেন্ট দেখবা ধাক্কা মারে, আবার কিছু কারেন্ট তোমাকে ধরে রাখে। কারেন্ট শক যখন খাইছো, কোনো কারেন্ট, যেমন পল্লী বিদ্যুৎ, পল্লী বিদ্যুতে বেশিরভাগই কিন্তু কারেন্ট শর্ট। যেমন আমার বাসায় যে সুইচ আছে, আমি ভুল করে কারেন্ট হয়ে আছে হাত দিছি, আমার কি করছে, ছিটকা মারে ধাক্কা মারে ফেলাই দিছে, এরকম একটা হয়েছে। কিন্তু কারেন্টের যে তারগুলো আছে বা আছে, ওখানে দেখবা যে হাত দিছে একেবারে ওকে ধরে সিটকি হয়ে মরে গেছে, ওখান থেকে ছাড়ার অপশন নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই হচ্ছে এই যে ট্রানজিস্টার আমরা ইউজ করি, ওখানে ট্রানজিস্টার আমরা ইউজ করি, ডায়োড বা ট্রানজিস্টার। রক্ত চুষে নেয়, রক্ত চুষে নেয় না, রক্ত সেল গুলা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তোমার শরীরের মধ্যে যখন কারেন্ট প্রবাহ হচ্ছে, কারেন্ট একটা তাপ, একটা শক্তি, তো তোমার ব্লাড সেল আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আমি পড়াইছিলাম না রক্ত, হ্যাঁ, রক্তর মধ্যেই থাকে। তো আমার যখন তাপটা যাচ্ছে, তো রক্তের এক একটা ক্ষুদ্র কণিকা থাকে, যেই কারেন্টটা যায় কণিকাকে ভেঙে ফেলে, তাপে কণিকাগুলোকে ভেঙে ফেলে, ফলে রক্ত ভেঙে যায় শরীরের ভেতরে, ঠিক আছে। এই জন্য চুষে নেয় না। দেখবা নাক মুখ দিয়ে রক্ত বেড়ে যায়, যারা মারা যায় তাদের নাক দিয়ে কান দিয়ে রক্ত বেড়ে যায়। কিন্তু এত তাড়াতাড়ি ম্যাম রক্তের কণিকাগুলো নষ্ট হয়ে যায়? কারেন্টের কি শক্তি, তাড়াতাড়ি কতটুকু টাইম লাগে একটা মানুষকে মারতে, একটা সেটাই তো, মানুষের অনেকটা দ্রুত। হ্যাঁ, কারেন্টের বেগ আছে না, যে এত বেগে চলেতে, মানুষ তো কতটুকু সামান্য দেহ। কারেন্ট আমি এখানে সুইচ দিই, আলো জ্বলে কোথায়, তুমি চিন্তা করো। সুইচ দিচ্ছি, ধরো বাল্বটা ওখানে আছে, সুইচটা এখানে আছে, আমি সুইচ টিপার সাথে সাথে সেকেন্ডের মধ্যে বাল্বটা জ্বলে ওঠে না, তাহলে কত দ্রুত পরিবহন হয়, তাহলে মানুষের শরীরে তো অত দ্রুতই পরিবহন হবে। তারপরে এই এই নাম্বারটা যাও, পিএন এর নিচে লেখা অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। এই পয়েন্টটা দেখো, অর্ধপরিবাহী, এইটা হচ্ছে তোমার। তারপরে পরের লাইনটা দেখো, তাপমাত্রা হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম আদর্শ অন্তরক। হ্যাঁ, পরিবাহী কি অর্ধপরিবাহী, পরিবাহী হচ্ছে যার ভিতর দিয়ে কারেন্ট যাইতে পারে, আর অর্ধপরিবাহী মানে যার ভিতর দিয়ে তোমার কারেন্ট অল্প মাত্রায়, খুবই কম মাত্রায় যায়, আর অপরিবাহী মানে যার ভিতর দিয়ে কারেন্ট কোনো রকম যেতেই পারে না, ঠিক আছে। তাহলে পরিবাহী কারা, যেমন লোহা, লোহার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সাথে সাথে একদম লোহার দণ্ড ধরো তো, ভিতর দিয়ে একেবারে কারেন্ট চলে যাবে, যেন কারেন্টের তারগুলো সব বিভিন্ন ধাতব তারের হয় না, তো লোহা এরকম হচ্ছে তোমার কারেন্ট পরিবাহী। আর অর্ধ পরিবাহী হচ্ছে যার মধ্যে দিয়ে খুব অল্প মাত্রায় যায়, রোধ বেশি থাকে, সেটা হচ্ছে তোমার জার্মেনিয়াম আর সিলিকন। আর অপরিবাহী কারা হয়, যার মধ্যে দিয়ে যাইতে পারে না, যেমন কাঠ, শুকনা কাঠ, শুকনা কাঠের মধ্যে দিয়ে, এই জন্য বলা হয় যে যখন কারোর কারেন্ট ধরে, বলা হয় একটা লাঠি দিয়ে তাকে পিটাইতে বা লাঠি দিয়ে কারেন্টের থেকে সরাইতে বলে। তাহলে তুমি লাঠিটা কেন ইউজ করছো, কারণ ওই লাঠিটা অপরিবাহী, ওর ভেতর দিয়ে তোমার কারেন্ট যায় না, এই জন্য কেউ কারেন্ট ধরলে আমি শুকনা কাঠের লাঠি দিয়ে তাকে সরাই। কিন্তু তুমি যদি লোহার লাঠি দিয়ে ওকে সরাইতে যাও, ও তো মরবে, সাথে নিজেও কারেন্ট শর্ট খাই মরবা, ঠিক আছে? ম্যাম কারেন্টে ধরার পরে দেখি অনেকে বলে ওই যে যেটা বলেন আপনি পিটানোর জন্য, ওইটা কেন করে? পিটাইতে বলে না আসলে, এক কথায় ধরো যেখানে কারেন্টটা লাগিয়ে গেছে ওখান থেকে তো সরাইতে হবে, তো কারেন্টের একটা শক্তি আছে না, আইটে ধরে রাখছে। এখন সিনেমায় দেখায় যে ধরে পিটাইতেছে, অক্ষয়ের সিনেমা আছে ধরে পিটাইতেছে, আসলে পিটাইয়ের কিছু না, মানে ওকে যেই জায়গাটা কারেন্ট ধরছে ওই জায়গাটা আমার ছাড়াইতে হবে, আলাদা করতে হবে, এই জন্য একটা লাঠি ইউজ করছি, যাতে আমি তো হাত দিয়ে ছড়াবো না, হাত দিয়ে তো আমার শরীর তো পরিবাহী, আমি কিন্তু মানুষ পরিবাহী, তাহলে আমি দিলে সাথে সাথে আমার ভেতরেও কারেন্ট আসবে, এই জন্য আমি একটা লাঠি ইউজ করছি, করে ওই জায়গা থেকে আমি ওর হাতটা সরাই দিচ্ছি লাঠি দিয়ে, কারণ লাঠি অপরিবাহী, কাঠের শুকনা লাঠি হচ্ছে অপরিবাহী, তুলা অপরিবাহী, এর মধ্যে কারেন্ট যায় না। আচ্ছা, তারপরে দেখো অর্ধপরিবাহিতে হচ্ছে ভেজাল বা অপদ্রব্য মিশালে এর পরিবাহিতা বৃদ্ধি পায়। এরপরে দেখো একমুখী বর্তনী এসি কে তোমার ডিসি তে রূপান্তরিত করতে বলা হয় একমুখীকরণ বা রেকটিফায়ার।
তারপরে লিড দেখো, লিড হলো এমন একটি সম্মুখ ঝোঁক বিশিষ্ট ডায়োড যার সাহায্যে তড়িৎ শক্তি আলোক শক্তিকে রূপান্তরিত করা হয়। তাহলে যদি কোশ্চেন আসে যে তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে কে, তাহলে তোমরা লিড ইউজ করবা। এই লিডটা আমরা কোথায় ইউজ করি দেখো, ওই যে আমাদের সৌর বিদ্যুৎ আছে না, সৌর বিদ্যুৎ আছে না, এগুলো তো বিভিন্ন এর মধ্যে আমরা ইউজ করি। তড়িৎ শক্তিকে আলো, যে এই যে আমরা লাইট জ্বলাচ্ছি, মানে কারেন্ট ছিল, কারেন্টটা আমরা আলোতে রূপান্তর করতেছি, ঠিক আছে, এইগুলোতে তোমার লিড ইউজ করা হয়। আর সৌরকোষে থাকে হচ্ছে পিএন জাংশন। হ্যাঁ, সিলিকন আর পিএন জাংশন থাকে সৌরকোষে, মানে ওই যে সৌর বিদ্যুতের এগুলাতে। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রথমে তো বলছি সিলিকন চিপ, ওইটা আর মনে রাখবা, ক্যালকুলেটরে সিলিকন চিপ ইউজ করা হয়। তারপর ডায়োড ইউজ করা হয় হচ্ছে রেকটিফায়ার হিসেবে। রেকটিফায়ার মানে তোমার একমুখী প্রবাহ করা, ডিসি এসি কারেন্টকে তোমার ডিসি কারেন্টে পরিবহন করা, এটা হলো তোমার রেকটিফায়ার। আর তারপর অর্ধপরিবাহের নামগুলো পড়বা, কি কি, জার্মেনিয়াম, সিলিকন। ট্রানজিস্টর কি হিসেবে কাজ করে, বিভার্ধক হিসেবে, এটা পয়েন্ট স্টার দাও। ট্রানজিস্টর হচ্ছে বিভার্ধক হিসেবে কাজ করে, মানে কোনো কিছু বাড়ায়, ঠিক আছে, ওর পাওয়ারটাকে বাড়ায়। ধরো আসতেছে 10 পাওয়ার, ওকে 100 পাওয়ার করতেছে, বা আসতেছে ইলেকট্রিক পাওয়ার, ওকে আমি তোমার সামান্য কারেন্ট চিকন তারে আসছে, ওইটাকে আমি কি পরিমাণ আলো দিয়ে জ্বলাচ্ছি। হুম, চলে যাও, কি বলবে, খারাপ লাগলে কি করার আছে। আচ্ছা, তারপরে পরের সাইডে যাও, পরের পেজের দিকে। এই যে ট্রানজিস্টরের হচ্ছে 3টা অংশ থাকে, এমিটার থাকে, বেস বা নিঃসরক থাকে, এবং কালেক্টর থাকে। হ্যাঁ, নিঃসারক এবং সংগ্রাহক এবং ভূমি থাকে একটা। তারপর দেখো, এই যে কম্পিউটারে যে চিপ ব্যবহার করা হয় তা হলো সাধারণত বালু বা সিলিকা। আমরা কম্পিউটারে যে চিপ গুলো ইউজ করি, এটা আমরা সাধারণত বালু বা সিলিকা থেকে তৈরি করি। আমরা কাঁচ কোথা থেকে তৈরি করি, হ্যাঁ একটু কষ্ট করে একটু বালু থেকে। হ্যাঁ, কাঁচ কিন্তু আমরা বালু থেকে তৈরি করি। এরপরে বিবর্তন দেখো, বিবর্তন কি পড়া হয়েছে? আচ্ছা, বিবর্তনে আসো। প্রথমে বিবর্তনের জনককে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বিবর্তনের জনক হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। হ্যাঁ, চার্লস রবার্ট ডারউইন হচ্ছে কি, আচ্ছা, বিবর্তন মানে হচ্ছে, বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন, ঠিক আছে, বিবর্তনের ধারণা যেটা করে চার্লস রবার্ট ডারউইন। আমরা মুসলিম হিসেবে বিবর্তন বিশ্বাস করি না। হ্যাঁ, বিবর্তন বিশ্বাস করলে আমার ধর্ম থাকবে না, কিন্তু যেহেতু এটা আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করছে, যেহেতু এটা বলছে পড়তে, এই জন্য আমাদের পড়তে হবে। কিন্তু আসলে বিবর্তন বলতে বোঝায় হচ্ছে আমার আদি থেকে বর্তমানে আসা। বিবর্তনে ধারণা করা হয় যে মানুষের আদি পুরুষ ছিল বানর, বানর থেকে মানুষ আস্তে আস্তে হাঁটা শিখছে, পা সোজা হয়েছে, তারপরে আস্তে আস্তে মানুষে পরিণত হয়েছে। হ্যাঁ, জেনেটিকে বলা হয়, এটা হচ্ছে বিবর্তন। তো কিন্তু আমরা কি আসলে বানর ছিলাম? আল্লাহ কিন্তু মানুষ হিসেবে আমাদেরকে তৈরি করছে, এবং বানরকে বানর হিসেবেই তৈরি করছে। ওরা আলাদা প্রাণী, আমরা আলাদা প্রাণী, কোনো বিবর্তন এখানে হয় নাই, ঠিক আছে। কিন্তু বিবর্তনে বলা হয় যে একসময় মানুষ বানর ছিল, পরে বানররা দাঁড়াইছে, সোজা হয়েছে, পা গুলা হয়েছে, আস্তে আস্তে ই হয়ে অনেক ব্রেনের ভালো হয়েছে, হয়ে মানুষে পরিণত হয়েছে। তাইলে যদি তাই হতো, তাহলে এত বানর কেন রয়েছে? ওরা তো সবাই মানুষ হয়ে যাইতো, ঠিক আছে। এটা হলো তোমার বিবর্তনবাদ। তাহলে এটা আবিষ্কার করেন হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। সেটাই তো ম্যাম, এখন কেন বানর মানুষ হইতেছে না? তাহলে বানরগুলো তো অবশ্যই, তাহলে ওদের মানুষ হওয়ার কথা না, ওদের মধ্যে মানুষ হয়ে যাওয়ার কথা, ওরা তো হচ্ছে না, বানরই আছে। এটা জাস্ট ওনাদের আবিষ্কার না, কিন্তু আমরা মুসলিম হিসেবে অন্তত এটা বিশ্বাস করব না।
তারপরে জীবাশ্মটা এটা একটু দেখতে পারো 1 স্টার দিতে পারো, কিন্তু ডারউইনের ওইটা 3 স্টার দিবা। তারপরে জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন হচ্ছে জেনোফেন। ঠিক আছে, জীবাশ্ম জীবাশ্ম মানে হচ্ছে তোমার যেমন ডাইনোসর, অনেক আগে পৃথিবীতে ডাইনোসর ছিল, পরে তো এখন সেটা পাওয়া যায়নি। তারপরে অনেক দিন পরে আমরা মাটি খুঁড়তে যাই বা বিভিন্ন গবেষণা বা কোনো একটা খনন করতে যাই, দেখা গেল মাটির নিচে আমি একটা তোমার ডাইনোসরের হাড় পাইছি বা বিভিন্ন ইট পাইছি, পরে ওইটা থেকে দেখা গেল ওটা অনেক 1400 কোটি বছর আগের বা কোনো কিছু। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার জীবাশ্ম। ঠিক আছে, হ্যাঁ, জীবাশ্ম মানে অনেক আগে ধ্বংস হয়ে গেছে, পৃথিবীতে অনেক আগে সৃষ্টি হয়েছে। তো পৃথিবী সেই সময় ভূমিকম্প হতো, অগ্নিপাত হতো, বিভিন্ন কারণে পৃথিবীর অনেকবার কিন্তু পরিবর্তন হয়েছে। প্রথমে যখন আল্লাহ পৃথিবী তৈরি করছে তখন কিন্তু মানুষের বসবাসের উপযোগী ছিল না। ঠিক আছে, এটা অনেক পরিবর্তন হয়ে হয়ে যখন বসবাসের উপযোগী হয়েছে তখনই মানুষকে পাঠানো হয়েছে পৃথিবীতে। তো হয়তো এক সময় এক জায়গায় অনেক বেশি বরফ ছিল, এক জায়গায় অগ্নিপাত ছিল, অনেক আগ্নেয়গিরি ছিল যখন ডাইনোসররা থাকতো। ঠিক আছে, ওই সময় পৃথিবীতে অনেক অগ্নিপাত হইতো, আগ্নেয়গিরি গুলো ছিল। আইসিএস মুভিটা দেখছো না তোমরা? আইসিএস মুভি দেখছো তোমরা কখনো? জি আইসিএস মুভিতে ম্যাম, দেখবা, আইস এক সব দেখা হ্যাঁ শেষ। ওখানে দেখবা না যে অগ্নিপাত হয়ে কি পরিমাণ আগুন হয়ে তারপর হচ্ছে ওই বরফ গুলা গলে বা সমুদ্র এক সাইডে বরফ হয়ে গলে যাচ্ছে, ফেটে আগুন বাড়াচ্ছে। আসলে এগুলা সত্য ঘটনা থেকে ওরা কার্টুন হিসেবে বানাইছে, যে পৃথিবী সৃষ্টির আগে এরকম ছিল। সেগুলা হচ্ছে অগ্নিপাত হয়ে যেখানে হয়তো বরফ ছিল সেই বরফটা গলে সমুদ্র হয়ে গেছে। ঠিক আছে, অনেক এলাকা ধ্বংস হয়ে গেছে এইভাবে হয়ে হয়ে, কোনো জায়গায় পলি পড়ছে, পলি পড়ে পড়ে সেখানে বসবাসের উপযোগী এলাকা সৃষ্টি হয়েছে, এইরকম। তো ওই যে মাটির নিচে যেগুলো অনেক আগে ধ্বংস হয়ে এরকম জমা ছিল সেগুলো হচ্ছে জীবাশ্ম বলা হয়। এই জীবাশ্ম প্রথম আবিষ্কার করা হচ্ছে জেনোফেন। তাহলে ম্যাম ওই যে রাজ কাঁকড়া ওটাকে জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়? কোনটা? ওই যে আচ্ছা, রাজ জীবন্ত কাঁকড়া। জীবাশ্ম, তারপরে শোনো, জীবন্ত জীবাশ্ম আছে এর মধ্যে। জীবন্ত জীবাশ্ম মানে হচ্ছে, জীবাশ্ম হচ্ছে পৃথিবীর সৃষ্টির সময় যারা ছিল এখন নাই, এটাই মেনলি জীবাশ্ম। হ্যাঁ, মানে জীবের অংশ, জীবাশ্ম মানে জীবের অংশ। এখন জীবন্ত জীবাশ্ম যেগুলা, এদের বৈশিষ্ট্য ওই আগের জীবের বৈশিষ্ট্যের সাথে অনেক মেলে। ঠিক আছে, যেমন রাজ কাঁকড়া, ওই সময় পৃথিবীতে কিছু কাঁকড়া ছিল যেগুলা এর বৈশিষ্ট্যের সাথে প্রায় 70% মিলে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য ওদেরকে এখনো জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে, মানে ওই বৈশিষ্ট্যের এখনো বেঁচে আছে। যেমন ডাইনোসর, ডাইনোসর এখন বেঁচে নাই, কিন্তু ডাইনোসরের মতো দেখতেই তোমার হচ্ছে, যেমন ওই যে রক্তচুষা ইগুলো আছে না, কি বলে, গিরগিটির মতো ম্যাম। গিরগিটি টিকটিকির মতো যে বড় বড় মাঝে মাঝে দেখায় না এতে, জিওগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফিতে একটা যে গুই সাপ বলে, গ্রাম্য এলাকায়, তোমাদের এলাকায় কি বলে জানি না, গুই জি সাপ ম্যাম, বলে। আমরা বলি গুইসাপ হ্যাঁ, বলি। কুমিরের মতন একটা ছোট, তো এইগুলাই তো ওই ডাইনোসরের প্রজাতির একটা ছোট টাইপের জিনিস। হ্যাঁ, তো ওদের বৈশিষ্ট্য কিছুটা ওদের সাথে মিল, কিন্তু এরাই যদি একটু আগুন বের করতে পারতো বা কিছু টাইপের বৈশিষ্ট্য থাকতো তাহলে এদেরকেও জীবন্ত জীবাশ্ম বলতো। জীবন্ত জীবাশ্ম মানে অনেক আগের যারা ছিল ওদের বৈশিষ্ট্যের সাথে এখন যারা আছে ওদের কিছুটা মিল থেকে গেছে, এদেরকে জীবন্ত জীবাশ্ম বলতেছে। তারপর আরেকটা আছে না, উদ্ভিদের মধ্যে জীবন্ত জীবাশ্ম কাদেরকে বলে? সাইকাস। সাইকাস গাছ আছে না, সাইকাস পাইনাস, হ্যাঁ হ্যাঁ সাইকাস আছে জি না, ম্যাম। হ্যাঁ সাইকাসকেও তোমার জীবন্ত জীবাশ্ম বলা হয়, তাই না? কারণ ওই সময়কার উদ্ভিদের সাথে এর অনেকটা মিল আছে। এখন সব জায়গায় আছে, এখন সাইকাস গাছ, হ্যাঁ তখন ওখানে ছিল, এখন ঢাকা ভার্সিটির যে কার্জন হলের সামনেও আছে। আর এখন সাইকাস গাছ শোভাবর্ধন হিসেবে ইউজ করা হয়, অনেক জায়গায় আছে এখন। আচ্ছা, তারপরে দেখো, এই যে জৈব বিবর্তনের জনক বলা হয় হচ্ছে চার্লস রবার্ট ডারউইনকে, এটা তো বললামই। আর শুধু বিবর্তনের জনক বলা হচ্ছে এপিডোক্লেসকে। এই যে দেখো এখানে একটা ইয়ে আছে, যে যে পাখির পূর্বপুরুষরা আগে উঠতে পারতো এখন পারে না, উট পাখি। ঠিক আছে, মানে এইগুলো হচ্ছে তোমার বিবর্তন, যে উট পাখিরা অনেক আগে উঠতে পারতো, পরে আস্তে আস্তে ওদের পাখাগুলো ছোট হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, এখন ওরা উঠতে পারে না, ওরা হাইটে বেড়ায়। ঠিক আছে, আচ্ছা, আমার তো মনে হয় যেন কাউকে থেকে কাউকে সৃষ্টি করা লাগবে। এক একটা তো আলাদা ভাবেই সৃষ্টি হয়েছে, উট পাখি উট পাখির মতো সৃষ্টি হয়েছে, চিল পাখি চিলের মতোই সৃষ্টি হয়েছে, ময়না পাখি ময়না পাখির মতোই। ঠিক আছে, মুরগি মুরগির মতোই সৃষ্টি হয়েছে। এখন তুমি যদি বলো মুরগি অনেক আগে উড়ে বেড়াইতো, এখন মুরগি উঠতেছে না, তাইলে কি আর হবে? আকাশে কি মুরগি উড়ে বেড়াইতো?
যাকে যেভাবে সৃষ্টি হয়েছে, বললাম না বিবর্তন তুমি বিশ্বাস করতে পারবা, মুসলিম হিসেবে পারবা না, অন্য ধর্ম হলে পারবা। যেমন যেমন হিন্দু ধর্মের তোমাদের হ্যাঁ, কিন্তু চিলের মতো কি আকাশে উড়ে বেড়াবে? তাইলে আচ্ছা, যেমন হিন্দু ধর্মে বলা হয় যে পুনর্জন্ম, তুমি কি পুনর্জন্ম বিশ্বাস করবা? ওরা বলে যে পুনর্জন্ম হয়েছে, আবার জন্ম হয়েছে, শাহরুখ খান সালমান খানের ছবির মতো, কারণ আর্জন আয়েগা, কারণ আর্জন একবার গেছে গা, আবার কারণ আর্জন আইছে। তোমাদের কি ক্ষেত্রে তাই হবে? মরে গেছে শেষ। তারপর যারা কোরিয়ান ড্রামা দেখো তারাও দেখবা, আগেকার জন্মের কাহিনী বর্তমান জন্মে ঢুকে যায়। আচ্ছা, এখান থেকে আর কিছু পড়া লাগবে না। ও হ্যাঁ, এইটা 2 স্টার দাও। এই যে দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটাই হচ্ছে চার্লস রবার্ট ডারউইনের সেই বই, যে বইটাই এত তথ্য উনি কষ্ট করে আবিষ্কার করছে। লাস্টটা হ্যাঁ, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এটাই হচ্ছে ওনার বিবর্তনবাদের সেই বইটা। এরপরে মানব দেহে আসো। মানবদেহ, আমি কিন্তু তোমাদের মানবদেহ এগুলো সব একটা একটা করে আলাদা ভাবে পড়াইছিলাম, মনে আছে? যে রক্ত ভাবে আলাদা, হার্ট, কিডনি সবকিছু এক একটা আলাদা ভাবে পড়েছি। ওই ক্লাসটা যদি করো তাহলে তো তোমাদের হয়ে গেছে। তারপর আমি এখান থেকে যে পয়েন্টগুলো লাগবে আমি বলে যাই। আচ্ছা, মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের 1/4 ধ্বংস হয়ে গেলে। মানে আমার তাহলে স্নায়ুকোষের একক হচ্ছে নিউরন, এটা মনে রেখো। হ্যাঁ, গত ক্লাসে আমি বলে দিছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে স্নায়ুকোষের একক নিউরন। এই নিউরন থাকে প্রায় কয়েক বিলিয়ন মিলিয়ন পর্যন্ত। কত পড়াইছিলাম মনে আছে? কত বিলিয়ন জন নিউরন থাকে মস্তিষ্কে? তো এই মিলিয়নের যদি 1/4 ধ্বংস হয়ে যায় তাহলে মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায়। যেমন বয়স যখন বাড়তে থাকে দেখবা ভুলে যায়, বয়স যখন বাড়তে যায় অনেক কিছু ভুলে যাইতে থাকে, মনে থাকে না, কারণ ওদের তখন এই মস্তিষ্কের নিউরন গুলা ক্ষয় হতে থাকে। ঠিক আছে? তার মানে ধরো 4 ভাগের মধ্যে 1 ভাগ নষ্ট হয়ে গেলে তখন তোমার স্মৃতিশক্তি কমতে থাকবে আস্তে আস্তে। তারপর অগ্নাশয় থেকে তোমার কি নির্গত হয় হচ্ছে তোমার ইনসুলিন। ঠিক আছে, আমি গতদিন পড়াই দিছি অগ্নাশয় থেকে বা প্যানক্রিয়াস থেকে বের হয় আলফা বিটা গামা সেল আছে, এগুলো থেকে তোমার ইনসুলিন বাড়ায়, গ্লুকাগন বাড়ায়, আর হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বলে দিছিলাম। ঠিক আছে, এই হরমোনগুলো বের হয়, তার মধ্যে ইনসুলিনটা ইম্পর্টেন্ট। এই ইনসুলিনটা আমার কি করে? রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এটা মনে রাখবা, ইনসুলিন হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আর যখন ইনসুলিন ঘাটতি পায় তখনই আমার শরীরে ডায়াবেটিস হয়, তখন আমাকে আলাদা ইনসুলিনের ইনজেকশন দেওয়া লাগে। যাদের ডায়াবেটিস আছে বাড়িতে মা বাবার দেখবা ইনসুলিনের ইনজেকশন নেয়। এই ইনসুলিনটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। যখন আমার শরীরে ইনসুলিনটা কমে যায় তখন আমি বাইরে থেকে ইনসুলিন দিই। তারপরে যে বহুমূত্র রোগের দরকার ইনসুলিন, বহুমূত্র রোগী মানে ডায়াবেটিস, ডায়াবেটিসের আরেকটা নাম হচ্ছে বহুমূত্র রোগ, তাহলে ওইটাই তোমার ইনসুলিন প্রয়োজন হয়। তারপর পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায় রেনিন নামক জারক রস। হ্যাঁ, পাকস্থলীতে আমার কি কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, রেনিন থাকে, বিভিন্ন জিনিস থাকে। এর মধ্যে যে রেনিনটা থাকে ওইটা হচ্ছে তোমার দুগ্ধ জাতীয় খাবার, আমি দুধ খাই, মাখন খাই, দই খাই, যা খাই এগুলো জমাট বেঁধে দেয়। তারপরে একজন দেখো নাড়ির স্পন্দন প্রভাবিত হয় ধমনীর মধ্যে দিয়ে, এটা তো জানোই। এই যে আমাদের যে ধমনী, এটা তো আমরা হাত দিলে স্পন্দন পাই না, দেখো টিপ 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 করে, এরকম হাত দিলে পালস দেখি, যেটা পালস, এই পালসটাই মেনলি করছে যে আমরা ধমনীর ভেতর দিয়ে দেখি, এটা এরকম কিছু না। তারপর হচ্ছে যে একজন মানুষের দেহে হাড় থাকে, এটা মনে রাখবা 206টি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর পূর্ণবয়স্ক হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 গ্রাম। তারপর হৃৎপিণ্ড কি করে? অ্যাসিড বেস ব্যালেন্স করে। কোথায়? প্রক্সিমাল টিউব টুব এত মনে রাখা লাগবে না। ঠিক আছে, বৃক্ক মানে হচ্ছে কিডনি, এটা কিডনির কাজ। কিডনি কি করে? আমার দেহে অম্ল ক্ষারের যে ভারসাম্য আছে না, এটা রক্ষা করে। এই যে আমার প্রস্রাবের মাধ্যমে অ্যামোনিয়া গুলা, ইউরিয়া ঘটিত বর্জ্য পদার্থ বের করে দেয় না, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। প্রস্রাবের মাধ্যমে কি বের হয়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের হয় না? তো এইগুলা বের হয়ে গেলে তোমার অ্যাসিড এবং ক্ষারের একটা ভারসাম্য রক্ষা হয়, এটাই কিডনি করে।
এখানে তো এক একটা এক এক ভাবে দেওয়া আছে। আমি গতদিন যে ক্লাসটা করেছিলাম ওখানে আমি পরপর বলে দিচ্ছি যে কতটুকু লাগবে কোনটার। তারপর দেখো, মানুষের ত্বককে বলা হয় স্পর্শ ইন্দ্রিয়। ইন্দ্রিয় কয়টা আছে? 5টা আছে। বলছিলাম না, নাক, কান, হ্যাঁ, স্কিন মানে ত্বক, তারপর হচ্ছে দেখতেছি চোখ, আর কান দিয়ে শুনতেছি, তাই না? নাক, কান, জিহ্বা, হ্যাঁ, জিহ্বা, পঞ্চ ইন্দ্রিয় আছে না? হ্যাঁ, তার মধ্যে ত্বকটা হচ্ছে সব থেকে বড়, স্কিনটা, কারণ স্কিন আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বিস্তৃত। তাহলে আমার যে কোনো জায়গায় একটা টাচ লাগলে আমি ঠিক পাচ্ছি। আর চোখ তো শুধু এইটুকু, কান তো শুধু এইটুকু, কিন্তু স্কিনটা হচ্ছে সব থেকে বড়, এই জন্য ত্বকটা হচ্ছে আমার সব থেকে বড় ইন্দ্রিয়। তারপর বলতেছে অস্থিতে পানির পরিমাণ। অস্থি মানে আমার হাড়, হাড়ে থাকে 40 থেকে 45% পানি। তার মানে যদি পানি না থাকে, কঠিন পদার্থ থাকে, তাহলে তুমি অ্যান্সার কত করবা? 50 থেকে 55%। তারপর দেখো, আমিষ জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় কোথা থেকে? পাকস্থলীতে। আমাদের কয় ধরনের খাবার আছে? আমিষ, স্নেহ, শর্করা। শর্করা, স্নেহ, আমিষ না? হ্যাঁ, 3টা। তাহলে কোনটা কোথায় পরিপাক হয়? আমিষ শুরু হয় পাকস্থলী। আমিষ মানে কি? মাংস, মাছ, মাংস। তাহলে মাছ, মাংস আমি কি গালের মধ্যে ওটা তো খাওয়া হজম হওয়া শুরু হয়, ওটা খাই আমার পেটে যাবে, পেটের মধ্যে যে আমার হজম হবে। এই হজমে গন্ডগোল হলে আমি তখন গ্যাসের বড়ি খাই, এই খাই, ওই খাই, ঠিক আছে? তাহলে এইটা আমার শুধুমাত্র পেটের ভেতরে যাই হজম হয়। কিন্তু কি তোমার হচ্ছে শর্করা যেটা আছে, শর্করা কিন্তু আমার গালে থেকে হজম হইতে থাকে। যেমন শর্করার উদাহরণ কি? আমার গ্লুকোজ। গ্লুকোজ শর্করা না? শর্করা ভেঙে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। তো তুমি একটা চকলেট খাও, চকলেট গালের মধ্যে গলা শুরু করবে। চিনি খাও, চিনি মানে গ্লুকোজ, চিনি কিন্তু গালের মধ্যেই গলা শুরু হয়ে যাবে, গালের মধ্যেই তোমার টানা শুরু করবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার পরিপাক শুরু হয় মুখগহ্বর থেকে, আর আমিষ এগুলা শুরু হবে তোমার পাকস্থলীতে যায়। ম্যাম অস্থিতে কঠিন পদার্থ কত বলছিলেন? 50 থেকে 55, মানে 40 থেকে 45 যদি 50 থেকে তরল 55। থাকে, তাহলে 50 থেকে 55% কঠিন হবে। আর কঠিনের মধ্যে কি থাকে? মেনলি ক্যালসিয়াম আর ফসফরাস, ঠিক আছে? ক্যালসিয়াম, হাড়ে কিছু হলে ক্যালসিয়াম খাইতে বলে না? কি বলে? তোমরা ক্যালসিয়াম খাও, ক্যালসিয়ামের ট্যাবলেট দেয়, মাজা ব্যথা, হাড় ব্যথা, ক্যালসিয়াম খাইতে দেয়, ক্যালসিয়ামের বড়ি, ঠিক আছে? তাহলে হাড়ের মেন উপাদান হচ্ছে তোমার ক্যালসিয়াম, ফসফরাস। তারপর দেখো, পেশিগুলা অস্থির সাথে যুক্ত থাকে লিগামেন্ট দিয়ে। আমার যে মাংসটা আছে এটা হাড়ের সাথে একটা লিগামেন্ট দিয়ে লাগানো থাকবে, না মাংসগুলো হাড় থেকে আলাদা হয়ে যেত, সেরা সেরা থাকতো। এরকম ই করলে এটা তো নিচে লাগানো থাকে না, হাড়ের সাথে লিগামেন্টে লাগানো থাকবে। এরপরে দেখো, পিত্তরস তৈরি হয় কোথায়? যকৃতে। যকৃত মানে লিভার। পিত্তথলিটা কোথায় থাকে? লিভারের মধ্যে না? যখন মুরগি কাটছো কেউ বা মাংস, মাছের পিত্তটা কোথায় থাকে? লিভারের মধ্যে থাকে না? যে মাইটি বলে আমরা, মাইটি বলি, তোমরা কি বলো এলাকার ভাষা? আমার আমরা এলাকার ভাষায় কলেজে বলি ম্যাম। কলিজা বলো। এই কলিজার মধ্যে দেখবা পিত্তটা থাকে। পিত্ত অনেক সময় গলে যে আমরা কেটে ফেলাই দিই, তাহলে এটা তৈরি হয় তোমার যকৃতের ভেতরে, পিত্তরস। পিত্তরস কি করে? তোমার স্নেহ জাতীয় খাদ্য, মানে আমরা চর্বি জাতীয় যে ধরনের খাবার খাই না, এগুলো সব পরিপাক করে। তারপরে এইটা লো এইটা পয়েন্ট দাও, বৃক্কের গঠন ও কার্যকর এককে নেফ্রন বলে। এটা ইম্পর্টেন্ট। মানে এক একটার এক এক কার্যকরী একক। যেমন ব্রেনের একক হচ্ছে নিউরন, তারপরে কিডনি বা বৃক্ক, এটার একক হলো নেফ্রন, ঠিক আছে? এগুলা কোষের একক। প্রত্যেক বৃক্ষে নেফ্রনের সংখ্যা প্রায় 10 লক্ষ থাকে। তারপর দেখো, স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে মস্তিষ্ক। সব ইম্পর্টেন্ট, এখানে ওইরকম কোনো কিছু নাই। তারপরে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। হ্যাঁ, এখানে পুরা পুরা মানব দেহ দিছে না? এখন এখানে পুরা মানুষের দেহ কত কিছু থাকে, এখানে যেগুলো একদম ইম্পর্টেন্ট গুলাই তুলে রাখছে। হ্যাঁ, মানব দেহ পুরাটাই ইম্পর্টেন্ট, মানব দেহের পুরাটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কোনো কিছু বাদ দেওয়ার মতো কিছু নাই। পুরা মানব দেহ আমার কত বড়, সেখান থেকে দেখো এইটুকু এইটুকু আসছে। আচ্ছা, তাহলে মানব দেহ তোমরা, হ্যাঁ, আধুনিক পদার্থবিজ্ঞান কই? 14। দাঁড়াও দাঁড়াও,
হ্যাঁ আমি পড়াইছি মানব দেহ। কই গো আধুনিক দাঁড়াও দাঁড়াও, এই এখানে বেশি কিছু নাই। আধুনিক পদার্থ, এক্স-রে, তেজস্ক্রিয়তা। এই এটা তো আধুনিক পদার্থবিজ্ঞান, এটা তো তোমাদের ক্লাস হয়েছে পদার্থবিজ্ঞানের মধ্যে। ওখানে আধুনিক বিজ্ঞান কইছে, পদার্থবিজ্ঞান না, এটা তো পদার্থবিজ্ঞান 14 পেজে। এটা ওইটা ও গতদিন স্যার পড়ায় নাই, আমার তো মনে হলো পড়াইছিল। আচ্ছা তাহলে বের করো 14 নাম্বার পেজ বের করো। এখানে দেখাচ্ছি, দাঁড়াও। ওই ক্লাসটার আচ্ছা পড়াইছি আমি, লেকচার ভিডিও আছে, এটার ভিডিও আছে একদম প্রথম দিকে। তোমরা ইউটিউবে ঢুকো, প্রথম দিকে ভিডিও আছে এটার, পুরো ছবি আঁকানো, বোর্ডে বোর্ডে ছবি আঁকানো ভিডিও আছে। এক একটা আমি ছবি আঁকায় আঁকায় বুঝাইছি। আচ্ছা 14 নাম্বার পেজ বের করো। আচ্ছা আমি ওখানে পড়ে যাচ্ছি, আগে যেটা পড়াইনো হয়নি একদমই সেটাকে দেখাইনি। দেখো এক্স-রে তে বের করো আধুনিক পদার্থবিজ্ঞান, এটা 14 নাম্বার পেজ। চোদ্দ নম্বর পেজে শুধু যেটুকু বলে দেবো ওইটুকু দেখাও। এখানে এক্স-রে কিছুই পড়বে না। এক্স-রে কি আবিষ্কার করে? রন্টেজেন, খালি নামটা পড়ো। রন্টেজেন আবিষ্কার করে 1895 সালে। আর এর সাথে কি দেখি আমরা? শরীরের ভাঙা হাড়, ক্ষত, এইসব জায়গা দেখি। হ্যাঁ, তারপর রোগান্ত কোষ, এগুলা আর কিছু না। তারপর দেখো আলট্রাসোনোগ্রাফি। দেখানো কিছু নাই এর মধ্যে, যেটুকু খালি এক্স-রে ক্ষেত্রে রন্টজেন আবিষ্কার করে 1895 সালে, এইটুকু পড়বা। আর হচ্ছে এক্স-রে তে আমরা কি দেখি? তোমার ভাঙা হাড়, গোড়, ক্ষত দেখি কোন জায়গায়, ঠিক আছে? তারপর শিল্পক্ষেত্রে ব্যবহার করে। শিল্পক্ষেত্রে কিভাবে? যেমন ফাটল দেখা হয়, একটা বিল্ডিং তৈরি করছে, বিল্ডিং এর মধ্যে কোনো ফাটল আছে কিনা বা কোনো আছে কিনা, এগুলো এক্স-রে করে আমরা দেখি। তারপর আলট্রাসোনোগ্রাফি কি? আলট্রাসোনোগ্রাফি হচ্ছে এটা, এক্স-রে হচ্ছে শক্ত জায়গা দেখি, আর আলট্রাসোনোগ্রাফি হচ্ছে নরম জায়গা দেখি। ঠিক আছে? শরীরের নরম জায়গাগুলোর ভেতরে যে ছবিটা তোলা হয় এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। তারপরে সিটি স্ক্যান। সিটি স্ক্যানের হচ্ছে নামটা পড়তে হবে, সিটি। সিটিতে হচ্ছে কম্পিউটার, টিতে হচ্ছে টোমোগ্রাফি। কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান, সিটি স্ক্যানের পূর্ণ নাম। এর মধ্যেও তোমার সেম, ওই যে হাড় ভাঙা টাঙা ইটি সব দেখা হয়। সিটি স্ক্যান মানে ফুল বডি স্ক্যান করা হয়। তারপরে এমআরআই। হ্যাঁ, তারপরে এমআরআই মানে পড়বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিন। এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিন। এমআরআই দিয়েও তোমার ছবি তোলে। সিটি স্ক্যান এমআরআই করতে বলে, বলে না কারোর ব্রেনে কিছু সমস্যা আছে, বলে সিটি স্ক্যান এমআরআই করে আসো, ছবি তোলে, এই কিছু না। তারপরে ইসিজি। ইসিজি মানে ওই যে হার্টের, কারোর হার্টের সমস্যা হলে ইসিজি করতে দিই। ইসিজির আরেকটা নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। তারপরে এন্ডোস্কোপ। হ্যাঁ, এন্ডোস্কোপ হচ্ছে তোমার এক ধরনের বাঁকানো টেলিস্কোপ। এর সাহায্যে আমরা কি দেখি? পেটের ভিতরে তোমার আলসার নির্ণয় করা হয়। তাদের পেটে আলসার হয় না, গলার মধ্যে দিয়ে একটা ক্যামেরা ঢুকাই দেয়, গলার ভিতর দিয়ে ক্যামেরা ঢুকাই দিয়ে ওইটা পেটের মধ্যে ছবি তুলে নিয়ে আসে। তারপরে রেডিওথেরাপি। রেডিওথেরাপি কাদের দেয়? যাদের ক্যান্সার হয় না, হ্যাঁ, এদেরকে তোমার রেডিওথেরাপি দেয়। তারপরে কেমোথেরাপি। কেমোথেরাপিও ক্যান্সার আক্রান্ত ওদেরকে দেওয়া হয়। রেডিও মানে হচ্ছে তোমার, আর কেমোতে হচ্ছে ওষুধ ঢুকায় গায়ে, ঠিক আছে? কেমোথেরাপিতে ওষুধ ঢুকায়, আর রেডিওথেরাপি একটা লেজার ট্রিটমেন্ট। ঠিক আছে? রেডিওথেরাপি একটা ইলেকট্রিক মাইক্রোওয়েভ, যে তরঙ্গ যেগুলো আমরা পড়তেছি, হ্যাঁ, আলোক রশ্মি, এই লেজার টাইপের, এইগুলো দিয়ে সেই কোষটাকে ধ্বংস করি আমরা। এই যে এখন লেজার ট্রিটমেন্ট করে না অনেকে, স্কিনে লেজার ট্রিটমেন্ট করে, বিভিন্ন এই ট্রিটমেন্ট করে, এরকম। আর কেমোতে হচ্ছে ওষুধ ঢুকানো হয়, বডিতে ওষুধ দেওয়া হয় কেমোথেরাপিতে। তারপর এনজিওগ্রাফি।
এনজিওগ্রাফি হচ্ছে তোমার রক্তনালীর ছবি তুলি, ঠিক আছে? এনজিওগ্রাফিতে হচ্ছে তোমার রক্তনালীর ছবি তুলি। যেমন কোন জায়গায় রক্তনালী বন্ধ হয়ে গেছে, ওখান দিয়ে রক্ত চলাচল হচ্ছে না, তখন ওই জায়গাটা গ্যাংগ্রিন হয়ে যায়। রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে সেই জায়গাটা গ্যাংগ্রিন হয়ে যায় আস্তে আস্তে। তারপরে এই গুরুত্বপূর্ণ তথ্য, এটা কি পড়ানো হয়েছে আমাদের? আমার তো মনে হয় স্যার পড়াইছে তোমাদের। বিবিধ মানে হাবি যাবে কিছু না, যা বাকি আছে তাই। এই জন্য বললাম যে যা বাকি আছে তাই। দৈনন্দিন বিজ্ঞানের মধ্যে কি কি আছে? আমি হচ্ছে প্রথমে যেটা ওই যে সালগুলো বলে দিলাম যে এত সালে কোনটা আবিষ্কার হয়, কি সালে কোনটা আবিষ্কার হয়। কিন্তু দৈনন্দিন বিজ্ঞান পড়তে হলে তোমার প্রায় পুরাটাই একটা রিভিশন মারতে হবে। 9 নাম্বার যে লেকচারটা, এটা মানে পুরাটাই তোমার একটা রিভিশন। তাহলে তোমাদের তো সবই শেষ হয়ে গেছে, আমার তো পড়াই হয়ে গেছে, বাকি যেটুকু আছে সেটুকু পড়বা, তাই তো হয়ে গেল, আর তো কিছু নাই। আচ্ছা, এরপরে কিসে আছি? আচ্ছা, এখানে আমি তারপর যেখানে পড়াইতে শুরু করছিলাম, মানবদেহ। মানবদেহের সবগুলাই পড়বা, প্রায় কোনো বাকি দেওয়া যাবে না। হ্যাঁ, মানবদেহের যেই পয়েন্টগুলো আছে সবগুলা পড়তে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। এরপরে বিভিন্ন রোগেরটাই আসো। 70 পেজে, 70 পেজ ফুল মানবদেহ পড়তে হবে, কিছু বাদ দেওয়া যাবে না। মানবদেহ যে কটা পয়েন্ট আছে সব পড়তে হবে, বাদ দিতে পারবা না। আর আমার যে আগের লেকচারটা আছে মানবদেহ পড়তে হলে ওইটা দেখে নিবা। এরপরে বিভিন্ন রোগের শরীরে যে অংশে হয়, এটা পারবাই তোমরা। একজিমা, একজিমা মানে চুলকানি, চুলকানি কোথায় হয়? ত্বকে হয়, মানে গায়ে চামড়ায় হয়। জন্ডিস, জন্ডিস কোথায় হয়? জন্ডিস হচ্ছে লিভারে হয়, লিভার হলুদ হয়ে যায়, ঠিক আছে? কেন জন্ডিস লিভারে হয়? ওই যে আমার পিত্তথলি আছে না, পিত্তথলির মধ্যে বিলিরুবিন থাকে, বিলিরুবিন, এই বিলিরুবিনের কালারটা হচ্ছে হলুদ হয়। এটা যখন জন্ডিস, ওই জন্ডিস যাদের হয় ওরা বিলিরুবিন আর জমা করতে পারে না পিত্তথলির মধ্যে, তখন গার স্কিনে চলে আসে, তখন কালারটা হলুদ হয়ে যায়। তারপরে যক্ষা, যক্ষা কই হয়? ফুসফুস, কাশি ফুসফুসে হয়। তারপর ডায়াবেটিস, ডায়াবেটিস কোথায় হয়? একটু আগে বললাম না, অগ্নাশয়, মানে অগ্নাশয় থেকে ওই যে ইনসুলিন বাড়ায়, ওই ইনসুলিন তো সমস্যা বলে ডায়াবেটিস হয়, তার মানে ডায়াবেটিস হয় অগ্নাশয়ে। নিউমোনিয়া ফুসফুসে হবে। বাচ্চাদেরকে, বড়দের নিউমোনিয়া হয় না? নিউমোনিয়া সবার হয়। পাইলস, পাইলস কোথায় হয় বলা লাগবে? তারপরে চোখের ছানি কই পড়ে? চোখে পড়ে। তারপরে বাত রোগ, বাত মানে কি? গিট্টি গিট্টির ব্যথা। হ্যাঁ, বাত মানে কি? গিটে গিটে ব্যথা, তাহলে ব্যথা কোথায় হয়? জয়েন্টে জয়েন্টে হবে। তারপর গ্লুকোমা চোখে হয়, এটা পড়া লাগবে না, গ্লুকোমা তো মনে রাখা লাগবে না। ডিপথেরিয়া মানে ঠান্ডা, গলা ফুলে যায়, ডিপথেরিয়া হয়, গলা বসে যায়। আচ্ছা, এরপরে রোগের কারণ এবং প্রতিকার আছে না, এগুলো সব পড়তে হবে, এখানে একটা পয়েন্টও খারাপ নাই। রোগের প্রতিকার সব পড়া লাগবে। এরপরে টিকা, টিকার কয়েকটা নাম দেখো। পেনিসিলিনটা জানবা, এটা আবিষ্কার করছে আলেকজান্ডার ফ্লেমিং। এটা হচ্ছে 72 পেজ। আমি আগে একবার শর্টকাট পড়াইনি, তারপর সময় পেলাম ওইটা দেখাই দেবো। পেনিসিলিনটা আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করে। তারপরে হচ্ছে তোমার জলাতঙ্কের টিকা, এটা আবিষ্কার করে লুই পাস্তুর। তারপর ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে ল্যাভেরন, ঠিক আছে? তারপর ব্যাকটেরিয়া আবিষ্কার করে লিওয়েন হুক। তারপর রক্ত সঞ্চালন থাকে হচ্ছে উইলিয়াম হার্ভে, রক্ত সঞ্চালন আবিষ্কার করে। এক্স রে তো একটু আগে পড়ালামই, রন্টেজেন। তারপর এইচআইভি এইডস দেখো,
এইচআইভি এইডসটা তোমার ছড়ায় হচ্ছে যৌন মিলনে। এটা হচ্ছে তোমার মানুষের টি সেলকে ধ্বংস করে। আমি রক্ত পড়াইছিলাম গতদিন, রক্তের মধ্যে বলছিলাম, ঠিক আছে, রক্তের আর মধ্যে আমি কুইন কে গতদিন একটু বলেছিলাম মিউট যে দাও না। শ্বেত রক্তকণিকা আছে না, শ্বেত রক্তকণিকার মধ্যে তোমার লিম্ফোসাইট থাকে। এই লিম্ফোসাইট টি সেল আর বি সেল দুই ধরনের থাকে। ওই লিম্ফোসাইট মানে শ্বেত রক্তকণিকা, সাদা যে অংশ, শ্বেত রক্তকণিকা গুলোকেই তোমার এইচআইভি মেনলি ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা আমার দেহের পুলিশ, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোনো রোগ ঢুকলে ও সেই রোগকে মাইরে ফেলে। তো আমার যে রোগ মাইরে ফেলে পুলিশে যখন মারা যায় তখন আমার রোগ কেউ ঢুকলে আমি আর মারতে পারি না, তখন সব ধরনের রোগ হয়। এই জন্য এইডস কিন্তু কোনো রোগ না, ঠিক আছে। এইডস কোনো রোগ না। যেমন যক্ষা মানে আমার বুকে কাশি হচ্ছে, বা ব্যথা মানে আমার গিটে গিটে ব্যথা হচ্ছে, বাত রোগ। এক একটা রোগ এক এক জায়গায় হইতেছে, পাইলস এক একটা জায়গায় হয়েছে, কিন্তু এইডস কোনো জায়গায় হয় না। এইডস কোনো নির্দিষ্ট রোগ না। যে এইডস মানে কি, এইডস মানে আমার ঠান্ডা লাগা, বা এইডস মানে আমার কোনো রোগ না। এইডস মানে হচ্ছে আমার বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে মাইরে ফেলা। রোগ প্রতিরোধ ক্ষমতা কার থাকে? WBC, ঠিক আছে। শ্বেত রক্তকণিকা বলে আমার দেহের একটা সেল থাকে। এই সেল কয় রকম? রক্তের 3 রকম, লাল, সাদা আর হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। তার মধ্যে এই শ্বেত রক্তকণিকা হচ্ছে আমার প্রতিরক্ষা সেল, ঠিক আছে, আমার প্রতিরক্ষা স্তর। এটা আমার দেহকে প্রতিরক্ষা দেয়। তো এই প্রতিরক্ষা যখন নষ্ট হয়ে যায় আমার দেহ তখন সব রোগ হয়। এই জন্য এইচআইভি কি করে? ঢুকে আমার ওই প্রতিরক্ষা বা টি সেলকে ধ্বংস করে ফেলে। তখন আমার দেহে ঠান্ডার জীবাণু ঢুকলে ঠান্ডা লেগে যাবে, একটা যে কোনো জীবাণু যা ঢুকবে সেই রোগটাই হয়ে যাবে। তখন প্রচুর রোগের কারণে আস্তে আস্তে ওই লোকটা হচ্ছে মারা যাচ্ছে। এটা হচ্ছে যৌনবাহিত মোর। এটা আমার 3টা মাধ্যমে ছড়ায়। এইচআইভি 1 নম্বর হচ্ছে ইনসুলিন মাধ্যমে না, কথা হচ্ছে প্রথমে হচ্ছে রক্তের মাধ্যমে, যৌনবাহিত এবং দুধের মাধ্যমে, ঠিক আছে। তাহলে রক্তের মাধ্যমে হচ্ছে রক্ত, তোমার গায়ের রক্ত যদি তোমার আরেকজনের গায়ে পুশ করা হয়, তাহলে রক্ত পুশ করতে কি কি জিনিস লাগে? সিরেঞ্জ। যেমন সিরেঞ্জ তোমার গায়ে লাগাইছি, ওই সিরেঞ্জটা যদি আমি আরেকজনের গায়ে যাই ঢুকাই, তাহলে ওইটা সংক্রামিত, ওইটা তোমার গায়ে ঢুকে গেল, এইটা। তারপর যৌন মিলনের মাধ্যমে বীর্যতে ছড়ায়। আরেকটা হচ্ছে তোমার দুধের মাধ্যমে, যেমন মা যদি আক্রান্ত হয়, মার যদি দুধ তোমার বাচ্চাকে খাওয়ায়, তাহলে ওই দুধটা বাচ্চা খাচ্ছে, বাচ্চারও হবে। তবে বাংলাদেশে প্রথম এইডস রোগী ধরা পড়ে হচ্ছে 1889 সালে। এইডস এর ফুল মিনিং করতে হবে, হ্যাঁ। এইচআইভি মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর এটা ছড়ায় যে তার নাম হচ্ছে এইডস, AIDS, হ্যাঁ। রোগটার নাম হচ্ছে এইডস আর এইচআইভি। AIDS মানে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই এইচআইভি এর সংক্রামক পর্যায়কে তোমার এইডস বলা হচ্ছে, হ্যাঁ। বিশ্বের প্রথম এইডস রোগী শনাক্ত হয় দেখো 1981 সালের 5 জুন। এইডস এর এখন পর্যন্ত কোনো প্রতিষেধক বা টিকা বা ওষুধ আবিষ্কার হয় নাই, না। এই জন্যই মানুষ মারা যায়। এইডস হলে কেউ বাঁচে না, কারণ এখনো ওর কোনো এরকম প্রতিষেধক আবিষ্কার হয়নি। ম্যাম আরেক জায়গায় পড়ছে যে আফ্রিকা। এই যে যক্ষা বা এর ওই যে উপরে আছে জীবাণু আবিষ্কার করা হয়েছে রবার্ট কোচ। এটার কি না, এইচআইভি হইলে সে কোনো না কোনো দিন মারা যাচ্ছেই, হ্যাঁ। তাকে হয়তো বাঁচাই রাখা হচ্ছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়াই এইচআইভি কে অ্যান্টিবায়োটিক দিয়ে, যাতে যেই জীবাণু আসছে অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক তুমি কতদিন খাইতে পারো? খাইতে খাইতে তোমার শরীরে একসময় অ্যান্টিবায়োটিকের একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, তখন আর অ্যান্টিবায়োটিক কাজ করে না, সব অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে যায়, তারপরে সে মারা যায়। তারপরে যে যক্ষা নিয়ে কথা বলতেছে, দেখো যক্ষার জীবাণুর নাম হচ্ছে টিউবারকুলোসিস ব্যাসিলাস, মানে টিবি নাম করি না, টিবি হয়েছে ওর, ওই টিবিরই হচ্ছে টিউবারকুলোসিস, হ্যাঁ। টিবি হচ্ছে টিউবারকুলোসিস। এটা হচ্ছে তোমার ফুসফুসে আক্রমণ করে, বুকে আক্রমণ করবে। তাহলে ফুসফুসে আক্রমণ করলে আমরা এক্সরে করতে দিই, বুকে এক্সরে করে দেখা যায়। এই যক্ষাটা মেনলি কিভাবে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে এইসব কারণে। এই যে বর্তমানে করোনার কারণে যক্ষা প্রায় অর্ধেক কমে গেছে। আগে বাংলাদেশে ধরো যেই পরিমাণ যক্ষা হইতো, এই 1 বছরে যক্ষা তার অর্ধেকে নেমে আসছে। কেন? কারণ মানুষ এখন মাস্ক ইউজ করে, করতেছে যক্ষা মেনসরে ধুলাবালি থেকে, অস্বাস্থ্যকর পরিবেশ থেকে। তো মানুষ মাস্ক ইউজ করার কারণে ধুলাবালি অনেক নাকে কম যাচ্ছে, যক্ষা প্রায় অর্ধেকে নেমে আসছে, হ্যাঁ। ঠিক আছে, যক্ষা এখন প্রায় অর্ধেকে নেমে আসছে।
তারপর যক্ষ্মার টিকার নাম পড়বা, যক্ষ্মার টিকার নাম হচ্ছে বিসিজি টিকা, এটা প্রথম বাচ্চাকে দেওয়া হয়। এই যে তোমাদের গায়ে যে দাগটা আছে, সবার হাতে দেখবা বাম হাতে একটা দাগ আছে, এটা হলো সেই বিসিজি টিকা, এটাই তোমার প্রমাণ যে তুমি যক্ষ্মার টিকা নিছো। ঠিক আছে, আগেকার যুগে এটা একদম ঢুকায়ে বারবার করে পাঁচ করে তোমার ঘা করে দেওয়া হতো, ঠিক আছে। এখন না অনেক ভালো মানের টিকা আবিষ্কার করা হয়েছে, এখন এর জন্য ঘা করা হয় না, কিন্তু আগে তো 2-3টা দিত, একদম হাতে ঘা করে করে দিত। আগেকার মা চাচিদের দেখবা গায়ে এরকম বড় বড় দাগ আছে। হ্যাঁ, তুমি কি আগেকার মা চাচি? তাহলে তোমার বড় হবে কেন? তারপর পোলিও, দেখো পোলিও একটি সংক্রামক রোগ। হ্যাঁ, পোলিও টিকা খাওয়ানো হয় না, পোলিও মুখে খাওয়ায়, মুখেও খাওয়ায়, ইনজেকশনও দিই। মুখে গুলো যে লাল লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় পোলিও। এটা বাংলাদেশ পোলিও মুক্ত হয় 2006 সালে। তার মানে 2006 সালের পর থেকে আর কোনো পোলিও রোগী পাওয়া যায়নি, কিন্তু না পাওয়া গেলেও কিন্তু আমরা এখনো পোলিও টিকা খাওয়াই যাচ্ছি, কারণ যে কোনো মাধ্যমে ওইটা আসতে পারে। আবার পোলিও মানে হাত পা বেঁকা হয়ে যাওয়া, পোলিও হচ্ছে পা বেঁকা হয়ে যাওয়া, ঠিক আছে। পা, বাচ্চাদের পা হচ্ছে এরকম মুড়ায়ে বেঁকা হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়, এটাই পোলিও ছিল। আগে এরকম প্রচুর হইতো পোলিও, কিন্তু এখন বর্তমানে টিকার কারণে আর পোলিও গুলা হচ্ছে না। 2000 সাল থেকে আর নাই, কিন্তু না থাকলেও আমরা টিকা দেওয়া বাদ দেবো না, কারণ অন্তত 20 বছর আমাকে টিকা কন্টিনিউ করতে হবে পুরা দমে দেশের থেকে বের করতে। কারণ হয়তো কারোর না কারোর জেনেটিক্স এর মধ্যে একটা জীবাণু থেকে যাইতে পারে, ওইটা যদি কোনোভাবে প্রকাশ পায় যায় একজন থেকে আরেকজন হয়ে যাবে, কারণ পোলিও ছোঁয়াচে রোগ। তারপরে যে দেখো রোগ এবং অভাবজনিত উপাদান, মানে কি অভাবে কোন রোগ হয়? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হবে, ক্যালসিয়ামের অভাবে হবে টিটানি। দেখো, ক্যালসিয়ামের অভাবে হবে টিটানি, এটা হচ্ছে তোমার বাচ্চাদের হয়। আর বড়দের হয় অস্টিওপোরোসিস, মানে হাড় ক্ষয়। হাড়ের প্রধান উপাদান কি? ক্যালসিয়াম না? তো ক্যালসিয়াম অভাব হইলে বাচ্চাদের যে হাড় ক্ষয় হয় তার নাম হচ্ছে টিটানি, আর বড়দের যে হাড় ক্ষয় হয় তার নাম অস্টিওপোরোসিস। তারপর গ্লুকোজের অভাব, রক্তে গ্লুকোজ হলে তাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হলে অনেকেই মাথা ঘুরে পড়ে যায়, ঠিক আছে। অনেক সময় খাও নাই, দুপুর হয়ে গেছে, অনেক পার হয়ে গেছে বেলা, অনেক কাজ করতেছো, খাটনি করতেছো, হঠাৎ করে মাথাতে একটা ঘুরান দিয়ে ধূপ করে পড়ে যায়, এটাকে বলে হাইপোগ্লাইসেমিয়া, মানে গ্লুকোজের অভাব হইতেছে। আমাদের শরীরের ফুয়েল বা জ্বালানি হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। যেমন একটা গাড়ির জ্বালানি হচ্ছে পেট্রোল ডিজেল, মানুষের জ্বালানি হচ্ছে গ্লুকোজ। তোমরা যখন পড়বা, আমি কি করি, তোমরা যখন পড়বা তোমরা সবসময় একটা চিনি জাতীয় চকলেট জাতীয় খাবার রাখবা সবসময় পড়ার মধ্যে। রাত্রে রাত্রে ধরো অনেক টানা পড়তেছো বা অনেক সময় পড়তেছো, ভালো লাগে না, মাথা কাজ করে না, ওই সময় কি করবা, যদি চিনি থাকে 1 গ্লাস চিনির পানি গুলায় খাইয়ে নিবা, গ্লুকোজ থাকলে গ্লুকোজ খাবা। আর সবচেয়ে বড় কথা চকলেট, ব্যাগের মধ্যে চকলেট রাখবা, কোনো সময় ক্লাস করতে করতে টায়ার্ড লাগতেছে বা কোনো কিছু, তুমি চকলেটটা খেয়ে নিবা, তাইলে তোমার অনেক এনার্জি চলে আসবে, গ্লুকোজ চলে আসবে। কিন্তু ম্যাম আমাদের তো বলছিল যে সুগার ইজ পয়জন, মানে সুগারটা অতটা ভালো না। চকলেট খাইতে আর কি, চকলেট গালের মধ্যে ঢুকাই নিবা। হ্যাঁ, বললাম, কারণ যেটা যত দ্রুত গলে যায় সেটা তত দ্রুত কাজ করে। যেমন চিনির পানি গুলাই নই, বাইরেই গুলাই ফেলছি, তারপর খেয়ে নিবা, ওইটা পেটে যাইতে যাইতে কাজ করা শুরু করে দেয় মুহূর্তের মধ্যে। তারপরে দেখো ভিটামিন এ, ভিটামিন এর অভাবে হয় হচ্ছে বেরি বেরি, এই ভিটামিন বির অভাবে। ভিটামিন বি মানে দেখো বেরি বেরি কোনগুলা, ভিটামিন বির অনেকগুলা রোগ হয়, ভিটামিন বির অভাবে বেরি বেরি হয়। তারপর মুখে ঘা হয়, মুখের 2 সাইডে গালচিতে ঘা হয় না, তখন ওই যে হলুদ ক্যাপসুল খাইতে বলে না, রিবোফ্লাভিন কয় না, রিবোফ্লাভিন ক্যাপসুল খাবা। এই রিবোফ্লাভিন হচ্ছে ভিটামিন বি। হ্যাঁ, রিবোফ্লাভিনটাই হচ্ছে ভিটামিন বি। বেরি বেরি আলাদা, বেরি বেরি হচ্ছে 2 ধরনের, একটা ড্রাই বেরি বেরি, একটা ওয়েট বেরি বেরি। হ্যাঁ, একটা ভেজা আর একটা শুকনা। বেরি বেরিটা ভিটামিন বি1, বি এর ক্ষেত্রে আবার 6-7টা ভাগ আছে। বি1 কে বলা হচ্ছে তোমার আইসোনাইজিন। হ্যাঁ, তারপর বি2 কে বলা হয় রিবোফ্লাভিন, ভিটামিন বি2। তারপর বি12 আছে, ঠিক আছে। বি1, বি2, বি12 আছে। বি12 কাদের খাইতে দেয়? যাদের হচ্ছে আয়রন ঘাটতি, মেয়েদের রক্ত স্বল্পতা থাকে, এই থাকে, ওদেরকে দেখবা ভিটামিন বি12 খাইতে দেয়। বির আবার অনেকগুলা, বির মধ্যে 7-8 জন আছে। তারপরে ভিটামিন সির অভাবে হবে তোমার স্কারভি। কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এটা পড়তে হবে। স্কারভি হচ্ছে তোমার গাম টাম, মানে যে চোয়াল, গালেরি, মাড়ি এগুলা ফুলে রক্ত বাড়াইতো। হ্যাঁ, স্কারভিতে অনেক মানুষ আগে মারা যাইতো। এইটা প্রথম আবিষ্কার করেন হচ্ছে তোমার
কে জানো, ওই যে নাবিক ভাস্কো দা গামা না কে জানো, উনি হচ্ছে ওনার আগেকার যুগে তো হচ্ছে সমুদ্র পাড়ি দেওয়া লাগতো, সমুদ্র পাড়ি দেওয়া লাগতো তোমার হচ্ছে জাহাজে করে। তো উনি একবার ওনার জাহাজে প্রচুর লেবু নিছিল। হ্যাঁ, তো স্কার্বি যেখানে আক্রমণ হয়তো দেখা যেত অনেক মানুষ একবারে মারা যায়, জাহাজ পুরা আস্তে আস্তে ঘাটে আসতে আসতে অনেক মারা যায়। তো উনাদের হচ্ছে লেবু ছিল, জাহাজে অনেক লেবু ছিল, লেবু নিয়ে জাহাজে যাচ্ছিল। তো এই লেবু খাওয়ার কারণে, যেহেতু প্রচুর লেবু আছে, সৈনিকরা প্রতিদিনই প্রায় লেবু খাইতো। এই লেবু খাওয়ার কারণে ধরো এক একটা জাহাজ এক এক দেশ থেকে আরেক দেশে যাইতে প্রায় 3-4 মাস সময় লেগে যেত, 5-6 মাস। তখন তো আর এত জাহাজ, তো এর জাহাজ ছিল, পালতোলা জাহাজ ছিল, তখন কি আর ইঞ্জিনের জাহাজ ছিল? তো 5-6 মাস ধরে যাইতো সমুদ্রের মধ্যে। তো ওরা প্রচুর লেবু খাইছিল। এই লেবু খাওয়ার কারণে দেখা গেল যে ওদের নাবিকের কোনো সমস্যা হয়নি। পরে ওখান থেকে ও বুঝতে পারলো যে আসলে পরে এই যে স্কার্বি রোগটা আসলে যে লেবু বা টক টক জাতীয় জিনিস খাইলে ভালো থাকছে, তার মানে ওইটা টকের অভাবে হচ্ছে। তারপরে ভিটামিন ইর অভাবে কি হয়, প্রজনন ক্ষমতা হ্রাস পায়। ভিটামিন ইর অভাবে আরো অনেক কিছু হয়। ভিটামিন ই ক্যাপসুল তো এখন আমরা সবকিছুতে ইউজ করে, দেখো মাথায় চুল পড়ে যাচ্ছে ই ক্যাপসুল লাগাও, এটা হইতেছে ই ক্যাপসুল লাগাও, ই ক্যাপসুল এখন কত কিছুতে, ত্বক মসৃণ করো ই ক্যাপসুল লাগাও, ঠিক আছে। কিন্তু মেনলি হচ্ছে প্রজনন ক্ষমতা হ্রাস। তারপরে আয়োডিনের অভাবে কি হয়, গলগণ্ড রোগ হয়, এটা তো সবাই জানো। এখন আয়োডিন গলগণ্ড রোগ অনেক কম, ঠিক আছে, এখন গলগণ্ড রোগ হয় না। কেন হয় না? আয়োডিন এখন আমরা লবণের মধ্যে পাই। লবণ এমন একটা জিনিস আমরা প্রতিদিন খাচ্ছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আয়োডিন সমুদ্রের পানিতে থাকে, তো লবণটা আমরা সমুদ্রের পানি দিয়ে বানাচ্ছি, এই জন্য আমাদের এই আয়োডিনের ঘাটতিটা এখন কমে গেছে। তারপর দাঁতের ক্ষয়রোধ ফ্লোরাইডের অভাবে। তারপর ভিটামিন এর অভাবে হবে রাতকানা। তারপর ভিটামিন B3 হবে হচ্ছে পেলেগ্রা। তারপর ভিটামিন ডি এর অভাবে হবে রিকেট। হ্যাঁ, তারপর রিকেটস তো হচ্ছে তোমার ওই হাড়ের রোগ। হ্যাঁ, 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 রিকেটস হয়, হাড়ের রোগ হয়, এটাও হাড় ক্ষয় টাইপের, হাড় বেঁকা হয়ে যায়, হাড় হয়ে যায়, হাড়ের গঠন হয় না। এই জন্য হাড়ের গঠনের জন্য আমরা ক্যালসিয়াম যে ওষুধটা খাই তার নাম কি, ক্যালবো-ডি থাকে। বেশিরভাগই দেখবে ক্যালসিয়ামের নাম ক্যালবো-ডি, মানে ভিটামিন ডি প্লাস ক্যালসিয়াম। হাড়ের সব ক্যালসিয়াম দেখবে ভিটামিন ডি প্লাস ক্যালসিয়াম থাকে, শুধু ক্যালসিয়াম থাকে না। তারপর ভিটামিন কে এর অভাবে কি হয়, অধিক রক্তক্ষরণ হয়। তারপর ইমিউনাইজেশন অফ ভ্যাকসিন, এই যে ওরাল পোলিও ভ্যাকসিন, একটা হচ্ছে পোলিও টিকা খাওয়ায় না, আর একটা হচ্ছে ওরাল, এই পোলিও টিকাটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। এটা হচ্ছে ওরাল ভ্যাকসিন, এটা গার মধ্যে দিচ্ছে না, এটা টিকার মাধ্যমে খাওয়াচ্ছে, তাহলে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন হবে। এটা হচ্ছে লিভ অ্যাটিটিউড, মানে এটা জীবন্ত একটা, শোনো, ভ্যাকসিন কখনো কিন্তু কোনো ওষুধ না, ভ্যাকসিন মানে একটা জীবাণু। এই করোনার যে ভ্যাকসিন দিচ্ছি, মানে করোনার জীবাণু তোমার গায়ে ঢুকাচ্ছি, প্রতিটা ভ্যাকসিন মানে তোমার শরীরে জীবাণু ঢুকাইনো, জীবাণু ঢুকানোর পরে তোমাকে মনে রাখানো যে তোমার দেহের প্রতিরক্ষা ইউনিট কি দেওয়া, তোমার দেহের প্রতিরক্ষা ইউনিট কি, রক্তের কোন উপাদান প্রতিরক্ষা ইউনিট, শ্বেত রক্ত কণিকা। কণিকা। এই শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে প্রতিরক্ষা করা। একবার যে চোর ঢুকছে ওই চোরকে ওর মাইরে ফেললো, মারার পরে ও ওইটা মাথায় সেভ করে রাখে যে এ চোর, ও একবার আমার শরীরে ঢুকে আমার ক্ষতি করে গেছে, ওকে আমি নেক্সট টাইম আর ঢুকতে দেবে না। ও যখনই আমার গার কোনো দিক দিয়ে ঢুকতে গেছে তখনই ঠিক পায় যে ও তো ঢুকতেছে, মার ওকে। তাইলে ভ্যাকসিন হচ্ছে এই জিনিসটা, ভ্যাকসিন হচ্ছে তোমাকে চিনায় রাখা। ধরো আমি বিসিজি ভ্যাকসিন দিছি, মানে যক্ষার ভ্যাকসিন দিছি, যক্ষার ভ্যাকসিনে কি করি, যক্ষার যে জীবাণু থাকে ওই জীবাণুর একটা খোলস টাইপের, মানে ওই জীবাণুর শক্তি ক্ষমতা একদম হ্রাস করায় শুধু খোল টাইপের পরিচয় আমি ওর বডিতে পুশ করে দিই। পুশ করে দিলেই তখন ওখানে যায় ও একটা একটু না একটু হলেও তো ক্ষতি করবে, এখন মারামারি করবে, তখন ওই জীবাণুটা যখন ডাকছে তখন আমার শরীরে যে রোগ প্রতিরোধের ইডা আছে ডাব্লিউবিসি, মানে শ্বেত রক্তকণিকা আছে, ও যায় মারামারি করবে। এই মারামারি করলে টিকা নেওয়ার সাথে সাথে আমার জ্বর হয়, ঠিক আছে। এই জন্য আমার টিকা নেওয়ার সাথে সাথে দেখবা ওই জায়গাটা ফুলে যায়, ব্যথা হয়ে যায়, জ্বর হয়। কেন হচ্ছে, কারণ ও একটা জীবাণু আর আমার শরীরের রা পুলিশ যায় ওর সাথে মারামারি করছে, ফলে ওখানে জ্বর হচ্ছে, ব্যথা হচ্ছে, এইসব হইতেছে। এখন জ্বর ব্যথা যখন ছাইড়ে যায়, মানে আমি জিতে গেছি, আমার শ্বেত রক্তকণিকা জিতে গেছে, ওরে মাইরে ফেলেছে। কিন্তু জিতে যাওয়ার পরে কি করি, আমি ইনফরমেশনটা আমার ব্রেনে বা সেভ করে রাখি।
ঠিক আছে? তাহলে শ্বেত রক্তকণিকার একটা নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসে ওই ইনফরমেশনটা সেভ করে রাখে। এরপরে যখনই আমার যক্ষ্মার জীবাণু গায়ে ঢুকতে যায় তখনই আমি সেটাকে আর ঢুকতে দিই না, যে ও একবার ঢুকে আমাকে এরকম ডিস্টার্ব করে গেছে, ওকে আর ঢোকানো যাবে না, তখনই আমি তাকে মাইরে ফেলি। এই করোনার যে ভ্যাকসিন দেখছে এটাও সেম। করোনা তোমার এখনো হয়নি, কিন্তু তোমার দেহে করোনা আমি আগে একটু পুশ করে দিয়ে দিচ্ছি, যাতে তোমার শরীরে ওইটা জানা থাকলে পরে করোনা যখন ঢুকতে যাবে তখন আর আমি ওকে ঢুকতে দেবো না। রেডি হও, তোমাদের দেশ তো করোনার টিকা কিনতেছে, দিবে বলে। কি দেবো, দেখো কি করে। কেউ 5টা করেও নেই রাখে নাকি, আমি তো এই চিন্তা করতেছি। বাংলাদেশে তো সব রিলিফে পেলে বেশি নেয় না, এখন আমি চিন্তা করছি যে একটা অসুখ ঢুকাইনো আর 5টা অসুখ ঢুকাইনো, এরা যদি না বুঝে কেউ বেশি করে 5টা নিতে যায় ওদের কি হবে এটা মনে রাখো, সব যাবে একেবারে গোরস্থানে, সবগুলো যাবে গোরস্থানে, বুঝছো? তাহলে তাহলে চিন্তা করছো, এই জন্য করছি যে ভ্যাকসিন নিয়ে খুব খুশি হয়েও না। সেদিন ভ্যাকসিন নিয়ে 30 জন মারা গেছে। শোনো, তোমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম, ধরো ওর দেহে একরকম, তোমাদের, তুমি চিকনা চুকনা মানুষ, তোমার ধরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তোমার জ্বর আসছে 7 দিন থাকছে, ওর জ্বর আইছে নাপা খাইছে 2 দিনে সারে গেছে, আর তোমার জ্বর আইছে তোমার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগেছে, জিম্যাক্স খাওয়া লাগছে, 7 দিন ধরে তোমার জ্বর সারছে, তাহলে সবার রোগ প্রতিরোধ ক্ষমতা এক। এখন তোমার দেহে আমি একটু ফুটা করোনা ঢুকাইছি, ওর দেহে একটু ফুটা করোনা ঢুকাইছি, এখন তোমার WBC খুব শক্তিশালী, তুমি মেরে ফেলিছো, তারপরে তুমি স্মৃতিটা রেখে দিছো, কিন্তু তোমার দেহে WBC শক্তিশালী না, তখন তোমার দেহে যে ঢুকছে তুমি তখন ওকে মারতেও পারলে না, উল্টো কি হলো, তোমার দেহে করোনা হয়ে গেল। ঠিক আছে, এই জন্য ভ্যাকসিন হইতে হবে খুব ভালো মানের, ভ্যাকসিন খুব ভালো মানের হতে হবে, যে তোমাকে আমি যার সাথে পরিচয় ঘটাবো যাতে সে তোমাকে যাই ক্ষতি করতে না পারে, তো এই রকম বানাইতে হলে তার তো অনেক ভালো মানের হতে হবে। এখন তুমি অনেক কম দামি মানের জিনিস এনে যদি তুমি ঢুকাই দাও তাহলে তো হবে না। হ্যাঁ, আজকে কোনো নির্দিষ্ট টপিক নাই, বুঝছো? আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন আচ্ছা, রোগ জীবাণু এটা একটু দেখলে ভালো হইতো না? আচ্ছা তাহলে তোমরা পড়ে নিও, ঠিক আছে। আর আধুনিক না, আধুনিক আধুনিক বিজ্ঞানে হচ্ছে তোমার সবকিছুই মোটামুটি ওর মধ্যে পড়ে, ঠিক আছে, এটার কোনো নির্দিষ্ট চ্যাপ্টার নাই, কারণ আমার আধুনিক যা লাগতেছে, এই ভ্যাকসিনও লাগতেছে, আমার রেডিও টেলিভিশন এও লাগতেছে, সবকিছুই লাগতেছে আধুনিকের মধ্যে। দুর্যোগ লাগবে না মনে হয়, কিন্তু তোমাদের যেহেতু সব পড়া হয়ে গেছে একবার রিভাইজ দিও। দুর্যোগ জ্বর ভাটা এর মধ্যে লাগবে না।